বাংলাদেশ জাতীয় পার্টি আয়োজিত আজকের এই স্মরণ সভায় সম্মানিত সভাপতি, যিনি আমার ছাত্র জীবনের রাজনৈতিক নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান মুস্তফা হায়দার, এখানে উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ইসলাম। আমাদের সমস্যা হয়ে গেছে যে আপনার আমাদের মিডিয়ার সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। শ্রোতা যা আছেন তার চেয়ে তেমন মিডিয়া কর্মীদের সংখ্যা বেশি। আমি তাদের বিনীতভাবে অনুরোধ করব, আমরা তো তারুণ্য অনেক আগে শেষ হয়ে গেছে, এখন একদম বার্ধক্য। এই বার্ধক্যে আমাদের কণ্ঠের আপনি একটু কথা কম বলেন, উনার বক্তব্য শুনেন। আমাদের কণ্ঠের যে ভলিউম, যেটাকে ইংরেজিতে বলে, সেটা আর আগের মতো নেই। মোস্তফা জামাল হায়দার সাহেবকে দেখলেন, উনি একটু সবসময় খুব উঁচু, যেটাকে আমরা বলি যে মাত্রায় তিনি বক্তব্য রাখেন, কিন্তু তার মধ্যে উনি কাশছেন, কারণ তার বয়স হয়েছে। আমিও মোটামুটি ভালোই গলায় কথা বলতে পারতাম, এখন আর পারি না, কারণ আমারও এখন আপনার বয়স হয়েছে, বার্ধক্য এসছে। তারপরেও আমরা যে দায়িত্বে আছি সেই দায়িত্বে আমাদের পালন করতে হয়। আমরা চেষ্টা করছি বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন, গণতান্ত্রিক, সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে আপনার প্রতিষ্ঠা করবার, তাকে সেই রূপ দেবার, সেই চেষ্টায় আমরা একসাথে কাজ করছি। প্রিয় বন্ধুগণ, আজকে কাজী জাফর আহমদ সাহেবের মৃত্যুবার্ষিকী যখন আমরা পালন করছি, তখন দেশে একটা একদিকে রাজনৈতিক ক্রান্তিকাল, অন্যদিকে একটা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। রাজনৈতিক ক্রান্তিকালে আমরা একটা জয়লাভ করেছি। আমাদের জনগণের দীর্ঘদিনের যে সংগ্রাম, প্রায় 15-16 বছর ধরে এই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, রিক্সা শ্রমিক, ছাত্র জনতা, তারা লড়াই করেছে, সংগ্রাম করেছে এই ফ্যাসিবাদকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবার জন্য। সেই ক্ষেত্রে আমরা সফল হয়েছি। আমার ছাত্র জনতার একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদের যে মূল নেতা খুনি হাসিনা, তিনি পালিয়ে গেছেন। এই কথা বললে সঠিক হবে, যেহেতু চলে গেছেন, তিনি পালিয়ে গেছেন। সুতরাং এই পলাতক এবং পতিত যে স্বৈরাচার, যে আপনার রুলার, শাসক, তার চলে যাওয়াটা আমাদের জন্য নিঃসন্দেহে একটা বড় বিজয়। দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা দেখেছেন যে ভয়াবহ বন্যার শুরু কিভাবে হয়েছে আপনারা সবাই জানেন। বন্যা হতেই পারে, বৃষ্টি, বিভিন্ন কারণে বন্যা হতে পারে। তার জন্যে ভাই, আপনারা এখানে ঝগড়া করতে এসছেন না কাভার করতে এসছেন? প্লিজ, কারো এতটুকু আমাদের ধৈর্য নেই কেন আমি বুঝি না। তো এই বন্যা এসছে যেভাবে, এটা আপনার নিঃসন্দেহে একটা ক্রিমিনাল অফেন্স বলে আমি মনে করি। ভারতের যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, সে বাঁধ খুলে দিলে তার ভাটিতে কি অবস্থা সৃষ্টি হবে, এবং আন্তর্জাতিক আইন বলে যে তাকে ভাটির দেশকে তাকে অবৈধ করতে হবে, জনগণকে সচেতন করার জন্য। সেটা করা হয়, যার ফলে একদম পুরো অপ্রস্তুত অবস্থায় একটা ভয়াবহ পানির ঢল এসছে, যে ঢলে ভেসে গেছে বহু মানুষ, মৃত্যুবরণ করেছে অনেক মানুষ, এবং তারা এখন একটা ভয়াবহ জীবনযাপন করছে, মানবেতর জীবনযাপন।
আমি আজকের এই সভা থেকে তাদের প্রতি আমাদের পূর্ণ যে ভালোবাসা, সহমর্মিতা, সেটা আমরা ঘোষণা করছি। যারা ভেসে গেছেন, যারা বন্যায় মারা গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। Lieutenant Colonel Shams, signal audio. টেলিফোনটা একটু দূরে রাখবেন। আমরা কাজী জাফর আহমদ সাহেবকে যারা ব্যক্তিগতভাবে চিনি, জানি, যারা তার সঙ্গে রাজনীতি করার সুযোগ হয়েছে, আমার চাইতে জামাল ভাইয়ের অনেক বেশি সুযোগ হয়েছে, আপনারা যারা তার দল করেছেন তারা অনেক বেশি সুযোগ পেয়েছেন। আমি আমার ছাত্র জীবনে কাজী জাফর আহমদকে আমি পেয়েছি। তো সেই পাওয়াটা কিছুটা নাটকীয় বলা যেতে পারে। আমি তার নাম শুনতাম এই জন্যে যে আমার পরিবারের অনেকেই ছিলেন যারা বাম রাজনীতি করতেন। তার মধ্যে একজন ছিলেন যার ডাক্তার ছিল ছোটি সাহেব, ছোটি, ছিল নুরুল হুদা কাদের বক্স। তিনি আমার আব্বার ছোট ভাই ছিলেন। তার মুখে কাজী জাফর আহমদের কথা মাঝে মাঝে শুনেছি। কাজী জাফর আহমদকে প্রথম যখন দেখি, সেটা হচ্ছে আপনার, আমি কথা একটু বলতে চাই যে তার যে ক্ষমতা, সেই ক্ষমতার কথা। আমরা তখন ইতিমধ্যে ছাত্র ইউনিয়নের সঙ্গে সংযুক্ত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে। জাফর ভাইকে তখন দেখার সুযোগ হয়নি, তিনি কারাগারে ছিলেন। তিনি তখন ছাত্র নেতা ছিলেন না, তখন মোস্তফা জামাল হায়দার নেতা। তিনি তখন শ্রমিক রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন মোল্লা ভাসানীর নির্দেশে। কারাগার থেকে বেরিয়ে এসে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যানেক্সে একটা বক্তব্য রাখবেন। আমরা এই কথা শুনে, আমরা ফার্স্ট ইয়ারে আছি, আমরা গেলাম। আমাদের সঙ্গে নটরডেম কলেজের প্রায় 21 জন ছাত্র, তারাও গেল তার বক্তৃতা শুনছে। নটরডেম কলেজের ছেলেরা কিন্তু আমরা রাজনীতি করতো না, তারা একটু, আমরা তখন তাদেরকে বলতাম যে সারা একটু ট্যাশ জাতীয়, অর্থাৎ তখনকার দিনে ড্রেন পাইপ ট্রাউজার পড়তো, আপনার ইংরেজিতে কথা বলতো, অত্যন্ত মেধাবী ছাত্ররা ছিল, তারা রাজনীতির কাছে যেত না, আর বাম রাজনীতি তো নয়। তো আমরা যখন গেলাম ওখানে, যাওয়ার পরে উনি বক্তৃতা শুরু করলেন। প্রায় 1.5 ঘন্টা বক্তৃতা করলেন। তার 1.5 ঘন্টা বক্তৃতায় আমরা মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। এবং ওই যে ছাত্ররা, যারা আপনার অত্যন্ত মেধাবী ছাত্র, যারা আপনার বাংলা টাংলাও কম বলতো, তারা কাজী জাফরের এত ভক্ত হয়ে গেল। ওইখানেই তারা বললো যে আমরা ছাত্র ইউনিয়নের যোগ্য। এই যে আপনার তার একটা অদ্ভুত ক্ষমতা ছিল, বাগ্মিতা ছিল, এবং মানুষকে আপনার আকর্ষণ করবার তার যে ক্ষমতা, এটা কাজী জাফরের মধ্যে সত্যি এটা অসাধারণ। আজকাল নেতাদের মধ্যে সেটা খুব কম দেখা যায়। তিনি যখন বক্তৃতা করতেন তখন মনে হতো যে আসলেও আপনার একজন কোথায় একজন বিখ্যাত অরেটর একজন বক্তৃতা করছেন। যাই হোক, সেই কাজী জাফর তার রাজনৈতিক জীবনেও কিন্তু আপনার একজন সত্যিকার অর্থে একটা রহস্য পুরুষ ছিলেন বলা যায়। রহস্য পুরুষ বলে এই জন্যে যে তিনি যখন শ্রমিক রাজনীতি করেছেন তখন কিন্তু তিনি একেবারে ওইখানেই তিনি কিন্তু অবিসংবাদী নেতা হয়েছেন টুঙ্গিতে, এবং শ্রমিক রাজনীতি তিনি মিশে গেছেন। পরবর্তীকালে তিনি যখন গণতান্ত্রিক রাজনীতিতে পুরোপুরি এসছেন, তখন সেখানে তিনি তার ভূমিকা পরিপূর্ণভাবে রেখেছেন। আপনারা সবাই জানেন, আমি সেই ইতিহাস বলতে চাই না। শেষের দিকে একদম যখন তিনি জাতীয় পার্টিতে আছেন, এবং আমরা যখন আপনার আন্দোলন করছি এবং আমাদের খালেদার নেতৃত্বে এরশাদের বিরুদ্ধে, তখন আওয়ামী লীগের বিরুদ্ধে ইতিমধ্যে আন্দোলন শুরু হয়েছে, এরশাদ তখন অপোজিশনে এসেছেন। সেই সময়ে জাফর ভাইয়ের সঙ্গে আবার আমি দেখা করে তাকে আমি অনুরোধ করি আমার নেত্রীর নির্দেশে যে আপনি জাতীয় পার্টি, এরশাদের জাতীয় পার্টি ছেড়ে আপনি জনগণের কাতারে আসেন আমাদের সঙ্গে। তখন 14 আন্দোলনের আগে মনে আছে, তাই না? এবং আমরা শুনে অবাক হবেন যে কাজী জাফর তখন যখন ম্যাডামের সাথে দেখা করতে নিয়ে যাবো রাতে গোপনে, আমি যখন যে বাসা থেকে তাকে নিয়ে যাবো সেই বাসায় গেলাম, এদিকে যে এক ভদ্রলোক বসে আছেন সোহার মধ্যে, তাকে আমি চিনতে পারি না। তিনি আপনার একজন অত্যন্ত বড় আলেমের বেশধারী একজন ভদ্রলোক বসে আছেন, এই দাড়ি, মাথায় আপনার চমৎকার টুপি, আজকান পড়া। আমি যখন গেলাম দেখে মুচকি মুচকি হাসছেন।
চিনতে পারিনি, আব্দুল্লাহ ভাই ছিলেন, আব্দুল্লাহ ভাইয়ের বাসায়, আব্দুল্লাহ ভাইয়ের বাসায়। ওইখানে আমি যে ভদ্র কে চিনতে পারলেন না তো, তারা আমার মেকআপ ঠিক আছে। অর্থাৎ তিনি যাবেন ম্যাডামের সাথে দেখা করতে, যেহেতু প্রকাশ্যে যাওয়া তার জন্য একেবারেই নিরাপদ নয়, আমাদের জন্য নিরাপদ নয়, ওই জন্য মেকআপ নিয়েছেন। মেকআপটা নিয়েছে আবার একদম এফডিসির মেকআপ ম্যান, যে বিখ্যাত ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া মেকআপ ম্যান। আমি কথা এই জন্য বললাম যে এই ছেলের কাজ এখন, এবং তাকে নিয়ে আমি ম্যাডামের কাছে যাই। ম্যাডামও প্রথম তাকে চিনতে পারেন, উনি ভাবলেন যে আমি আবার কাকে নিয়ে আসলাম। তো যাই হোক, এভাবে শুরু হলো নতুন অধ্যায়। তিনি জাতীয় পার্টিতে থাকলেন, জাতীয় পার্টি চেষ্টা করলেন, এরশাদ সাহেব সহ আপনার এই আওয়ামী বিরোধী আন্দোলনের 14 সালে আপনার আশা এবং নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়ার জন্য। শেষ পর্যন্ত যখন তিনি পারলেন না একেবারে, তখন মনে হয় সেই আন্দোলন, এই প্রেস ক্লাবে, এখানে যে নতুন জাতীয় পার্টি গঠন করলেন, এই প্রেস ক্লাবে, তাই না? এই প্রেস ক্লাবে তিনি নতুন জাতীয় পার্টি গঠন করলেন এবং আমাকে তিনি বললেন যে আমি আমার জীবনের শেষ সময়গুলো জনগণের জন্য কাজ করতে চাই, জনগণের পক্ষে থাকতে। এই সারা জীবন জনপক্ষে ছিলেন তিনি, সারা জীবনই জনগণের পক্ষে ছিলেন। তার বিরুদ্ধে অনেকে অনেক রকমের বিভিন্ন কুপ্রচারণা চালিয়েছেন, আমরা থেকে কাছে থেকে দেখেছি। কাজী জাফরের শেষ জীবনের চিকিৎসার পয়সা পর্যন্ত ছিল না, চিকিৎসার পয়সা ছিল না তার। সেই সৎ একনিষ্ঠ গণমানুষের নেতা, তাকে কখনো বলা যাবে না। আমি তাকে শ্রদ্ধা করে স্মরণ করছি। কাজী জাফর সাহেব আমাদের একটা জিনিস শিখিয়ে গিয়েছিলেন, সেটা হচ্ছে সবসময় সত্যের পথে থাকবে, জনগণের সঙ্গে থাকবে, এবং জনগণই তোমাকে বলে দেবে যে কোনটা সঠিক। এটা মাসুদুর একটা বিখ্যাত উক্তি আছে, মাসুদুর একটা বিখ্যাত উক্তি আছে। তিনি সবসময় বলতেন, when there is a crisis, then go to the people, learn from them, and then try to implement it. এই যে শিক্ষা রাজনীতিবিদের জন্য, একটা সংকট হবে, সেই সংকট তুমি মেটাতে পারছো না, জনগণের কাছে যাও, জনগণই তোমাকে সেই উত্তর দিয়ে দেবে। এটি হচ্ছে মূল কথা। এই কথাটা কোন রাজনীতিরই বলা উচিত নয়। যখন সে ভুলে যায়, সে তখন আজকে হাসিনার মতো অবস্থার দিকে চলে যায়। দ্যাট ইজ দ্য পয়েন্ট। বন্ধুগণ, আমরা আরেকটা সংকটে আছি বলেছি, আমি এটাকে সংকট বলবো না, বলছি একটা ক্রান্তিকালে আছি। একটা সফল ছাত্র গণ অভ্যুত্থানের বিজয়ের পরে, আমরা বিপ্লব বলছি এটাকে, বিপ্লবের পরে একটি সরকার এসছে, যে সরকারের ইন্টারিম গভর্নমেন্ট। এদের ওপরে আমাদের আস্থা আছে, কারণ এর যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি বাংলাদেশের একজন, শুধু নয় সারা বিশ্বে একজন, তিনি অত্যন্ত উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এবং তিনি সমাদৃত ব্যক্তিত্ব, বরেণ্য ব্যক্তিত্ব। উনি নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের অত্যন্ত সফল কিছু একাডেমিশিয়ান, কিছু আপনার ইকোনমিস্ট, অর্থনীতিবিদ, এবং কিছু সিভিল সোসাইটির সদস্য, দুজন ছাত্র নেতাও সেখানে আছেন। তারা এখানে এই আপনার ইন্টারিম গভর্নমেন্টে আছেন। তাদের কাছে এই দেশের মানুষের প্রত্যাশা তো আকাশচুম্বী, আকাশচুম্বী প্রত্যাশা। এই ভয়াবহ ফ্যাসিবাদের পরে একটা এমন একটা নির্বাচন তারা দেবেন, যে নির্বাচনটা একেবারে অবাধ, সুষ্ঠু, আবার নিরপেক্ষ হবে। আর এর মধ্যে যত জঞ্জাল আছে, সেই জঞ্জালগুলোকে সাফ করবেন। এটা তাদের কাছে আমাদের পাওয়া, তাই না? এটি আমরা চাচ্ছি তাদের কাছে। এতদিন খুব চিন্তিত ছিলাম যে আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে কোনো কথা শুনতে পাচ্ছি না। কালকে উনি কথা বলেছেন, কালকে জাতির উদ্দেশ্যে তিনি একটা ভাষণ দিয়েছেন। সেই ভাষণের মূল কথাগুলোর কয়েকটা আমি আপনাদেরকে শোনাই। তিনি বলেছেন, টাইম অফ পোলস এ পলিটিক্যাল ডিসিশন। কবে নির্বাচন হবে রাজনৈতিক সিদ্ধান্ত, সঠিক, অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত হবে। কিন্তু এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি আশা করব যে আমাদের প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়াটার দিকে খুব দ্রুত যাবেন।
এই রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবেন। বলেছেন মেজার্স টু বি টেকেন নো ওয়ান ক্যান এভার টার্ন কান্ট্রি ইনটু এ পুলিশ সিস্টেম। কেউ যেন এটাকে পুলিশ সিস্টেম না বানাতে পারে সেই একটা অবস্থা আমরা তৈরি করবো। অত্যন্ত ভালো কথা। আমরা এইটাই চাচ্ছি সবসময়, যে আমরা কোন পুলিশ স্টেটে পরিণত হতে চাই না। আমাদেরকে পুলিশ আমাদেরকে নিয়ন্ত্রণ করবে, পুলিশ আমাদেরকে প্রতি মুহূর্তে আমাদেরকে আপনার বলে দেবে যে এটা করা যাবে, এটা করা যাবে না, অথবা আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে তুলে নিয়ে গিয়ে আমাদের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করে আমাদের সর্বনাশ করবে, আমাদের ছেলেদের গুলি করে মারবে। এটা আমরা আর দেখতে চাই না, তাই না? এটা যদি ওনারা উদ্যোগ নিয়ে করেন, আমাদের সর্বাত্মক সহযোগিতা তাদের প্রতি থাকবে। তিনি বলেছেন জাস্টিস টু বি এনশিওরড ফর অল এক্সট্রাজুডিশিয়াল কিলিংস এনফোর্স দিস অ্যাফেয়ার্স। আমরা তো এটাই চাচ্ছি, বারবার করে বলছি যে এই বিচার করতেই হবে। একই সঙ্গে এটা বলছি যে আজকে এই স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই গত 15 বছর করতে গিয়ে আমাদের প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, গায়েবী মামলা হয়েছে। সেগুলোকে অবিলম্বে তুলে ফেলতে হবে। আমরা পত্রিকায় দেখলাম যে প্রধান উপদেষ্টার মামলা চলে গেছে, উঠানো হয়েছে। আরেকজন উপদেষ্টারও মামলা উঠানো হয়েছে, সাজা ছিল সেটা সাজা বাতিল করা হয়েছে। আমাদের একজন মানুষও নাই, বিএনপি বলেন, জামাত বলেন, এই আপনার আমরা এখানে যারা বসে আছি, যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নেয়। তো আমাদের আশা যে মামলাগুলো এইসব মানুষের 1,45,000 মামলা অবিলম্বে তুলে নিতে হবে, এটা একটা দাবি। পুলিশ ব্যাংক কমিশন টু বি ফর্মড ফর রিফর্ম। আগে মামলা উঠুক, তারপর ক্ষতিপূরণ নিয়ে। পুলিশ ব্যাংক কমিশন টু বি ফর্মড ফর রিফর্ম, খুব ভালো কথা। আমরা এটাই চাই, অবিলম্বে পুলিশকে, কালকে সেদিন আইজিপিও বলেছেন যে পুলিশকে জনগণের পুলিশ তৈরি করা হবে এবং এটাকে একেবারে আপনার যেটা বলে যে আপনার আইডিয়াল পুলিশ তৈরি করা হবে। খুব ভালো কথা, আমরা এটাও চাই, খুব দ্রুত চাই। তবে একটা জিনিস আমি এখনো আমার ধোঁয়াশে যে অবস্থাটা সেটা পরিষ্কার হয়। কারণ আমরা আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা রোড ম্যাপ দিবেন। সেই রোড ম্যাপটা আমরা কিন্তু ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি, এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে পাইনি। রিফর্মস এর কথা বলেছেন, সেই রিফর্মস গুলো কোন কোন বিষয়ে কোটি রিফর্মস হবে সেগুলো কিছু কিছু তিনি আভাস দিয়েছেন। আমি জানি এত অল্প সময় সবই সম্ভব না, কিন্তু সেগুলো সম্পর্কে একটা ধারণা থাকলে তাহলে আমরা আরো বেশি করে আপনার একটা মানে ধারণা করতে পারতাম যে ঘটনা আসলে ভালোর দিকে যাচ্ছে। যাই হোক, আমরা আশা করি যে ঘটনা ভালোর দিকে যাক, এটাই আমাদের প্রত্যাশা। গতকাল যে ঘটনা ঘটেছে, আপনার সচিবালয় ঘেরাও করে আপনার আনসার এবং অন্য সব কিছু লোকজনদের নাম পোশাকধারী লোক, তারা গোলযোগ সৃষ্টি করে তারা সেখানে একটা সমস্যার সৃষ্টি করতে চেয়েছিল। ছাত্ররা সেটাকে নস্যাৎ করে দিয়েছে। কিন্তু এটা কিন্তু অশনি সংকেত, এটা ভালো লক্ষণ নয়। অর্থাৎ যারা পরাজিত তারা এখন আবার বিভিন্ন ভাবে সেই চক্রান্ত করছে এই বিজয়কে তারা নস্যাৎ করে দেওয়া। তাই জনগণের কাছে আহ্বান জানাবো যে আপনারা সবাই সতর্ক থাকবেন, এই বিষয়গুলোকে কখনই কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। আর আমি দেশের বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান যারা সমস্যা আছে সব জায়গাতেই, তাদের কাছে অনুরোধ করব যে যখন ফ্যাসিবাদ ছিল তখন তো ধারাবাহিক কথা চিন্তাও করতে পারতেন না, কথা বলার সুযোগ পেতেন না। এখন সুযোগ এসেছে, সময় দিন, নতুন